ভাই সবাই তো আশপাশে বলতেছে এআই চাকরি নিয়েছে, আপনার কি মনে হয় একে চাকরি নিয়ে নিবে? ভাই বাদ দেন তো এই কথা, এমন এক কোয়েশ্চেন করতেছেন 3 মাস আগে 6 মাস আগে অ্যান্সার পাইছেন। তো ইন্ডাস্ট্রিতে আছেন কারেক্ট নাকি? কারেক্ট, হ্যাঁ আছেন যখন, এখন কোডিং টুল আসছে, এআই টুল আসছে, এটা আসার পর আপনার ওয়ার্কফ্লোতে কি চেঞ্জ আসছে সেটা নিয়ে কথা বলা। হ্যাঁ। তো আমাদের কারেন্ট ওয়ার্কফ্লো নিয়ে কথা বলার আগে আমাদের মনে হয় আগে কথা বলা উচিত যে একটা ট্র্যাডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ফ্লোটা কি Exactly, ছিল। হ্যাঁ। আপনি কি করতেন টুল আসার আগে? এআই টুল আসার আগে আমরা যেটা করতাম অ্যাজ ইউজুয়াল, আপনিও করছেন যে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করতাম ফার্স্টে, দেন সেখান থেকে আমরা টাস্ক ব্রেকডাউন করতাম। টাস্ক ব্রেকডাউন করার পরে আমরা তারপর হচ্ছে ডেভেলপমেন্টে যাইতাম। ডেভেলপমেন্ট করার পরে আমরা সেটাকে রিভিউ করতাম। রিভিউ কমপ্লিট হলে আমরা সেটাকে স্টেজ বা টেস্ট সার্ভারে ডিপ্লয় করে দেন কিউ টেস্টিং হইতো। হুম। আচ্ছা, দেন এরপরে কিউএ কি টেস্টিং হওয়ার পরে আমাদের বেটা টেস্টিং বা ইউজার beta, লেভেল। হ্যাঁ। তো মাঝখানে আরো কিছু নুয়ান্স আছে, আরো কিছু আছে, অনেক কিছু ফ্লো আছে। বাট এখানে যেটা হয়েছে আসলে আমার কাছে যেটা ফিল হয় বা আমাদের কাছে যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে যে কোডিং এজেন্ট বা হার্নেস আসার পরে রিকোয়ারমেন্ট গ্যাদারিং কিন্তু স্টিল আমাদের করা লাগতেছে। করা লাগতেছে। প্রজেক্টের এটা একটা জন্য বড় হোক পার্ট, বা অনেক বড় পার্ট, ক্লায়েন্টের কাছ সবথেকে থেকে ক্রুশিয়াল পার্ট। রিকোয়ারমেন্ট গ্যাদারিং করার পরে দেন এখান থেকে আমাদের কিছু জিনিস কাটছাট দিতে হয় কিন্তু। হ্যাঁ। কারণ ক্লায়েন্ট এন্ডে একটা বড় ডিস্টিংশন থাকে সবসময় যে নিড, নেসেসিটি এন্ড হোয়াট দে অ্যাকচুয়ালি এর মধ্যে একটা difference অনেক থেকে ডিফারেন্স যায়, থাকে, রাইট? এইখান থেকে আমাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টগুলো বের করে আনতে হয়। হ্যাঁ। তারপরে সেটা আমার আর্কিটেকচারাল ডিসিশন নিতে হবে সেটার উপরে বেস Correct, করে, তাই না? সেটাকে আমার সফটওয়্যার ডিজাইনের মধ্যে ফেলতে হয়, আমার সলিউশন ডিজাইন করতে হয়। হ্যাঁ। দেন সলিউশন ডিজাইন করে আমরা ফিচার লক করি, ফিচার লক, ফিচার লক করে দেন আমরা টাস্ক ব্রেকডাউন করি, রাইট? হ্যাঁ। এত দূর পর্যন্ত কিন্তু আমরা আসছি, একটাও কিন্তু না ও রিপ্লেস করেনি। রিপ্লেস করে, এগুলো সবই হিউম্যান সেন্ট্রিক কাজ। হিউম্যান সেন্ট্রিক কাজ। সে কি করতে পারে? অ্যাট মোস্ট আপনাকে হেল্প করতে পারে, করতে পারে, হ্যাঁ। স্টিল এখানে একজন কিন্তু অ্যাঙ্কর থাকতে হচ্ছে, হ্যাঁ, এবং ভালো রাইট? engineer ভালো থাকতে অ্যাঙ্কর হবে থাকতে এখানে। হচ্ছে, ভালো ইঞ্জিনিয়ার থাকতে হচ্ছে। তো দেন তারপরের পজিশনে কি যায়? আমরা তারপর যখন হচ্ছে টাস্ক আমরা ব্রেকডাউন coding হয়ে গেছে দেন আমি কি করব? সেটা অবভিয়াসলি এক্সিকিউট করব, তাই না? করবো, হ্যাঁ। কোড করব। এই কোডিংটা না ওকে দিলে ও বেটার করবে আপনার বেটার থেকে। করতে পারে, হ্যাঁ। এটা এখন অনেকে এখানে ফিল করতে পারে এরকম যে না আমি ওর থেকে বেটার কোড লিখতে পারি। ফাইন, দ্যাটস অলরাইট। দ্যাটস অল রাইট, এটা আপনার অপিনিয়ন। বাট আপনি আপনার টিমের কথা চিন্তা করেন, আপনার টিমে 10 জন আছে বা 12 জন, সবাই তো ইউ আর দ্য বেস্ট একরকম হবে ইঞ্জিনিয়ার না। অফ ইউর টিম, রাইট? ইউ রাইট দ্য বেস্ট কোড, বেস্ট কোড। আপনি জাভার কোর মেইনটেনার, ইট ইজ ফাইন। বাট আপনার টিমের 11 জন, বাকি 11 জনের কোডও কিন্তু ওই রিপোতেই ওই যাচ্ছে। রিপোর্টেই যাচ্ছে। তারা কি সেম কোয়ালিটি মেইনটেইন না, করতেছে? কখনোই না। সেটা তো আপনিও ইনশিওর করেন, তাই না? রিভিউ করার Correct, সময় correct, সেম কাজ আপনি এখানেও করবেন। হ্যাঁ। জাস্ট আপনি ধরে নেন কোডিং এজেন্ট, আপনার একটা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা ফ্রেশার, যেরকম ভুলভাল করতে পারে, ট্রানজাকশনের মধ্যে এসটিপি কল দিতে পারে, হ্যাঁ। সেই জিনিসটা এখানেও হবে। এখানেও কোডিং হতে এজেন্ট পারে, এই ভুলটা করবে, তো তাকে এটা আপনাকে মেনে নিতে হবে। And সেটা দেখবে কে? সেটা দেখার জন্য সেটা তো একজন থাকতে দেখার হবে। জন্য তো একজনকে থাকতে হবে। তো যখন আপনার কোড এক্সিকিউশন কোডিং এজেন্ট করে দিছে, হ্যাঁ। দেন কি ফ্লো আসে? দেন আপনার এন্ড থেকে, আমার এন্ড থেকে রিভিউ ফর এক্সাম্পল আপনি কাজ করতেন আগে, প্রিভিয়াসলি কি করতেন? আপনি একবার টেস্ট দিতেন না, কোডের কারেক্টনেস ফার্স্টে দেখতেন আমি না, চেক করতাম, ফিচার কারেক্টনেস ফার্স্টে দেখতেন না, তারপরে না আমার কোডে আসে, আমার ফিচারে যদি কারেক্ট না হয় আমি তাহলে কোড আমি দিয়ে code কি দেখে করব? কারেক্ট, তাই না? এখানেও আমাদের সেম ফিচার কারেক্টনেস ফার্স্টে দেখতে হবে, দেন আমরা এরপরে কই যাব? দেন আমরা কোড কারেক্টনেস করবো, দেখব, হ্যাঁ। কোডের মেইনটেনেবল, কোডটা মেইনটেনেবল কিনা, তারপরে আমার এখানে কোনো সিকিউরিটি ফ্ল আছে কিনা, কোডের স্কেলেবিলিটি দেখবো, আমরা রোবাস্টনেস দেখবো, দেন সেটা আমরা কি করব? মার্চ করব। মার্চ করব। বা সরি, মার্চের আগে আমরা হয়তো বা রিভিউ দিলাম, একটা PR দিলাম। একটা পিআর দিলাম, সবাই রিভিউ review আমাদের করলো। এটা যাবে। তো এখন রিভিউয়ার এন্ডে ট্র্যাডিশনাল সেন্সে কি হইতো? একটা রিভিউয়ার আছে, হ্যাঁ। উনি ওটা পুল একটা নিছে, মাল্টিপল রিভিউয়ার আছে। মাল্টিপল রিভিউয়ার থাকতে পারে, উনি ওটার পুল নিছে, পুল নেওয়ার পরে উনি কি করবেন? এগেইন আপনি যেটা করছেন উনিও সে সেম আবার প্রসেসই same করবে, process-টা ইনশিওর repeat করার করবে। জন্য। হ্যাঁ। উনি ফার্স্টে ফিচার কারেক্টনেস দেখবেন, হ্যাঁ। দেখার পরে তারপরে কি কোড কারেক্টনেস দেখবেন, তাই না? কোড স্মেল আছে কিনা, ডিজাইন স্মেল আছে কিনা সেটা দেখবেন, দিয়ে তার সাথে ব্যাক এন্ড ফোর্থ হয়ে একটা সার্টেন টাইম পরে সেটা কি মার্চ হবে। মার্চ করবে, হ্যাঁ। সেম প্রসেস। সো Review আরেকজনও করবে। কাউকে তো করতেই হবে। এক্স্যাক্টলি। এখন আরেকজন রিভিউ করবে, সেম প্রসেসেই যাবে। বাট এখানে এআই আসার পরে দুইটা জিনিস চেঞ্জ আসবে। এক, কোড কি হচ্ছে আমাদের ভেরি ফাস্ট কিন্তু আমরা জেনারেট ভেরি ফাস্ট রাইট, জেনারেট হচ্ছে, সো আমাদের পিআর এর কোয়ান্টিটি কিন্তু অনেক বাড়বে। অনেক বাড়বে। তো এখন একটা কোশ্চেন আসে যে তাহলে আমাদের এত কোড রিভিউ করবে, এত কোড রিভিউ করবো কেমনে? তো রিভিউ করতে হবে স্টিল। আপনি যদি রিভিউ না করেন আপনার কিন্তু তাহলে তার মার্চ করা কখনোই যাবে। এটা মেইনটেনেবল সলিউশন হবে না। তো এখানে যেটা আমরা আমাদের মতো প্রসেস একটা বানাই নিছি সেটা হচ্ছে যে একজন পিআর দিছে, সেই পিআরটা আমরা কোডিং এজেন্ট দিয়ে ফার্স্টে রিভিউ করি, রিভিউ করাচ্ছে, হ্যাঁ। বিকজ 100টা পিআর যদি আসে 100টা কি কখনো মার্জ হয়, মার্জেবল হয় না? নেভার। 90টা আমার কাছে ফিল হয়েছে যে মার্জেবল, Margeable, সরি 90টা মার্জেবল না, 90টাতে ইস্যু থাকে, তাই না? হ্যাঁ, আর 10টাতে দেখা 10টা যাবে যে মার্জেবল marge বা করা কোনো হচ্ছে। ইস্যুস নাই। তো
তাও সেটা খুবই রেয়ার আসলে। খুবই রেয়ার কেসেস যেটা ফার্স্ট টাইমে মার্জ হয়ে গেছে। এখন যে পিয়ার দিছে বা পিয়ার একটা আসছে আমাদের এখানে, পিয়ারের টিপিক্যাল কিছু প্রবলেম থাকে না যেগুলো কোডিং এজেন্ট ধরতে পারে না। আপনি দেখবেন কোডিং এজেন্ট দিয়ে রিভিউ করালে একটা পিয়ার 90% কেসেসে ওই 90% কমন এররগুলো না ও ধরতে পারে। হ্যাঁ, সেগুলো কমন জিনিসগুলো ধরতে ও পারে। ধরতে পারে, তাহলে ওকে দিয়ে ধরাই নেন না, ওকে দিয়ে ধরাই নেন, তাহলে আমার কাজটা কমে যাচ্ছে। এক্স্যাক্টলি আপনি রিভিউ করাই নেন, নিয়ে তারপরে ওইগুলা যখন ফিক্স করে আসবে তখন আপনি হিউম্যান ইন্টারভিউ একটা করেন। হিউম্যান রিভিউ করব। এইভাবে যদি আপনি আমারও তো রিভিউ মেন্টরশিপ থাকা লাগবে, থাকা লাগবে কোডের উপরে। আপনি যদি এইভাবে রিভিউ করেন দেন আপনার ফ্রিকোয়েন্সিটা আপনি মেনটেন করতে পারবেন, নাম্বার অফ পিয়ার উইল ইনক্রিজ অবভিয়াসলি। তো এইভাবে না করলে আপনি কিন্তু ওই সেম অ্যামাউন্ট অফ পিয়ার কনজিউম করতে পারবেন না রিভিউয়ার হিসেবে। আর না করতে পারলে কি হবে, তখন ঝুলে থাকবে, ঝুলে থাকবে, আলটিমেটলি কিন্তু আমার লাভ হচ্ছে না। তাহলে এখানে একটা আসলে কোশ্চেন থাকে যে যেহেতু এটা চেঞ্জ হয়ে গেছে, রোলটা চেঞ্জ হয়েছে, এখন তাহলে এখনকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে, হ্যাঁ তাদের ইম্পর্টেন্সটা কোথায়, তাদের কোন দিকে ফোকাস দেওয়া উচিত হবে? হ্যাঁ, আই থিংক এটা সিস্টেম ডিজাইন অবভিয়াসলি এবং আর্কিটেকচারাল ডিসিশনগুলোতে। আপনার কি মনে হয়? আচ্ছা, আমারও সেটাই মনে হয়, বাট আমার এটা সবসময় মনে হয়েছে যে এটা সবসময় ইম্পর্টেন্ট পার্ট ছিল, বাট খুব একটা গুরুত্ব দিত না, খুব একটা গুরুত্ব আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত দিতাম না, বাট এটা সবসময় ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য ইম্পর্টেন্ট ছিল। এখন যেটা হচ্ছে যে এটা এখন আরো প্রমিনেন্ট হয়ে গেছে। আপনার টিমে যদি এমন কেউ থাকে যে যাকে কনসিস্টেন্টলি আপনার বলে দেওয়া লাগতেছে যে তুমি এইভাবে চিন্তা করো, এই ডিসিশনটা নাও, ওই ডিসিশনটা নাও, আমি যদি ডিসিশনটা দিয়েই দিই তাহলে আমাকে কেন জন্য তাহলে আমি ওকে তখন তো আমি কেন ইউজ করতে পারি, রাইট? তো এখন না ওকে ওই সাউন্ড আর্কিটেকচারাল ডিসিশন ওকে নিতে পারতে হবে, তাকে নিতে হবে, না নিলে তার ওয়ার্থটা কই থাকতেছে? খালি কোড লেখাতে তো আর আসলে ওয়ার্থ নাই, কারণ সেই পার্টটা তো এক্স্যাক্টলি রিকোয়ারমেন্ট গ্যাদার করে সেটা আর্কিটেকচারাল একটা ডিজাইনে ফিট করে সেটা সেটা সাউন্ড ডিসিশন হইতে হবে, সাউন্ড ডিসিশন হইতে হবে। তো সেটা এখানে মেক সেন্স করে সেরকম একটা ডিসিশন তাকে বুঝে সলিউশনটা দিতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত যাওয়ার জন্য আমরা অবভিয়াসলি তাকে নিয়ে বসবো, সে আমাদের সাথে ব্যাক এন্ড ফোর্থ করতে পারে, আমরা তাদের সাথে ব্যাক এন্ড ফোর্থ করতে পারি, এটা হবেই, ইট ইজ পার্ট অফ দ্য নেচার অফ দিস জব, রাইট? টিম ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। বাট এখানে বুঝতে হবে যে সে 2 বছর আগেও এরকম ছিল, এখনো এরকম আছে, তার মানে তার জিরো গ্রোথ আছে, তাই না? তাহলে ইটস সাইন যে আসলে সে তার বেটার করা উচিত, তার আর্কিটেকচারাল ডিজাইন হয়তো বা এআই এই জবগুলোকে রিপ্লেস করে। এক্স্যাক্টলি এইগুলা আসলে আমার মনে হয় আস্তে আস্তে কমে যাবে, এই টাইপের রোলগুলো কমে যাবে, রাইট? কোডিং এজেন্টগুলো আসার পর আমরা অনেকগুলো বাজার শুনতেছি, যেমন স্পেক ড্রিভেন ডেভেলপমেন্ট। তো আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলেই শুধু বাজওয়ার্ড নাকি এটার মধ্যে ভালো কিছু আছে? বাজওয়ার্ড ভাই, বাজওয়ার্ড ঠিক আছে, শুনতে বাজওয়ার্ড মনে হইতে পারে, বাট সবকিছুই আসলে তার একটা রিজনের নামটা মানুষ কোয়েন করছে, রাইট? স্পেক ড্রিভেন ডেভেলপমেন্টে বেসিক্যালি আমরা কি করি, আমাদের ডোমেন ড্রিভেন ডেভেলপমেন্ট আছে, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আছে, যেটা আসলে এখন রাইট নাও ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এভার। এটা নিয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে আমরা কথা বলবো। তো স্পেক ড্রিভেন ডেভেলপমেন্টে আমরা আসলে বেসিক্যালি কি বোঝাই, আমরা একটা রিকোয়ারমেন্ট পাইছি, আমরা রিকোয়ারমেন্টে স্পেসিফিকেশনে এটা কি করতে যাচ্ছি, লক করতে যাচ্ছি, রাইট? স্পেসিফিকেশনে লক করে আমরা কোডিং এজেন্টকে দিব, সে আস্তে আস্তে ইনক্রিমেন্টালি জিনিসটা বানাইতে থাকবে, করতে থাকবে। এর একটা ইনহেরেন্ট প্রবলেম আছে, রাইট? যেটা আসলে হয়তোবা এনভিপি বানানোর সময় এটা খুব একটা প্রমিনেন্ট মনে হয় না, বাট যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে চাই, যে আর্কিটেকচারাল আমরা একটা ডিজাইন লক করছি, রাইট? বাট আমরা তো মানুষের সাথে কাজ করতেছি, অ্যাজাইল ডেভেলপমেন্ট করব, সো আমাদের তো এখানে আমার চেঞ্জেস আসবে, আমার চেঞ্জ রিকোয়েস্ট আসবে, আমার কোড ফর এক্সাম্পল আরেকজন এখানে আরেক টাইপে করছে, সেটাকে আমাকে অ্যাকোমোডেট করতে হবে, তাই না? আমি তো নিজে এখানে জাস্ট করব না, সো আমি সবসময় এটা স্পেসিফিকেশনে 100% ফিট করাইতে পারবো না। সো স্পেক ড্রিভেন ডেভেলপমেন্ট করি আমরা, ফাইন, ইট ইজ গুড, আই অ্যাকচুয়ালি লাইক ইট, বাট এখানে একটা যে ইস্যুটা আছে, আমরা যে স্পেসিফিকেশনটা যে ফিচারে লিখতেছি এটা সাইজটা একটু আমাদের কনসিডারেশনে নেওয়া উচিত। এটা যদি খুব বেশি বড় হয়ে যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা যদি একবার কনটেক্সট, ফর এক্সাম্পল এটা নিয়ে আমরা একটা ডেভেলপমেন্ট করা শুরু করছি, রাইট? আমরা মাল্টিপল সাব এজেন্টকে এটা দিছি, মাল্টিপল টাস্ক ব্রেকডাউন করে দিছি, ফর এনি রিজন হইতে পারে, আপনার কনটেক্সট পয়জন হইছে, কনটেক্সট এক্সস্ট হয়ে গেছে, দেন আপনি কি করবেন? তখন কি করব? ওটা আবার আপনাকে লেখায় নিতে হবে, নতুন একটা এমডি ফাইলে লেখায় নিয়ে আবার ওখান থেকে আগেরটাকে কি করব, আগেরটাকে দিলে কি করব, মানে একটা আসলে না ডিসরাপশন তৈরি। সো এটা এমভিপির জন্য এমভিপির জন্য ইট ইজ ফাইন, একটা ছোট সলিউশন বানাইতে পারেন, ডেমো সলিউশন, প্রোটোটাইপ বানানোর জন্য ইট ইজ ফাইন, বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও ইট ইজ ফাইন, বাট আপনার স্পেকটা ছোট রাখেন, স্পেকটা একটু নিউক্লিয়ার সাইজের রাখেন, স্পেকটা এমন কইরেন না যে আমার ফুল সফটওয়্যার এইচআরএমএস ম্যানেজমেন্ট সফটওয়্যারই আমার একটা স্পেক, পুরোটা একটা স্পেক, এটা ভাই একটা ফিচার একটা ছোট ছোট স্পেক হবে। ভাই আমরা তো স্পেক ড্রিভেন ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম, এন্ড বুঝলাম এটা কখন ইউজফুল কখন ইউজফুল না, কখন ইউজ করব কখন ইউজ করব না।
তো আই থিঙ্ক আমাদের টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট অনেক সিরিয়াস একটা ডিসকাশন হওয়া উচিত। হ্যাঁ, স্পেক ড্রিভেন ডেভেলপমেন্ট নিয়ে বলতে বলতে আমি টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট নিয়ে বলছিলাম। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আসলে সবসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বা একটা ইসের পার্ট ছিল। তো 90s এর দিকে এটা মোটামুটি ফার্স্ট পপুলারাইজ হয়েছিল অ্যান্ড ফর গুড রিজনস, রাইট? তার আগে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টের আমি কিছু বলি, যে প্রসেসটা বলি। এটা একটু মিসকনসেপশন আছে, কারণ নাম শুনে আসলে আমাদের একটা ইনহেরেন্ট থাকে যে এটা কি গেস করা, যে মেবি আমরা একটা ফিচার বানাবো দিয়ে এটা টেস্ট করব, যেটা আমার টিমে জুনিয়রদের মধ্যে টেস্ট করব, যেটা আমার জুনিয়রদের মধ্যে এটা হয়েছে। এই কারণে আমি একটু এখানে জাস্ট বলি বেসিক্যালি টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টে আমরা কি করি। আমাদের এখানে 3টা ফেজ আছে, রাইট? রেড, গ্রিন, রিফ্যাক্টর, হ্যাঁ, তাই না? রেডের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ফার্স্টে ফেইলিং টেস্ট লিখি। সো আমাদের এখানে ফার্স্টে টেস্ট কেসগুলো বা ইউনিট টেস্টগুলো লিখতে হয়, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ইউনিট টেস্ট শুড বি দেয়ার, ইট শুড রিপ্রেজেন্ট ইউর বিজনেস লজিক, তাই না? তো তারপরে দেন সেইটার থেকে আমাকে কি করতে হবে, আমাকে আমার ফাংশন হোক, মেথড হোক, বা যেটা আমরা লিখতেছি বা যে ফিচারটা আমি ইন্ট্রোডিউস করতেছি এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করব। দেন উইথ টাইম ফার্স্টে কি হবে, সবগুলো আমার রেড হইতে হবে, কারণ আমি জিরো থেকে শুরু করতেছি। দেন উইথ টাইম আস্তে আস্তে আমাকে ফেল সংখ্যা কি করতে হবে, কমাইতে কমাইতে একসময় আমার সবগুলো কি হইতে হবে, গ্রিন হইতে হবে। দেন আমি কি করব, রিফ্যাক্টর করব। মানে ইটস এ প্রসেস, ইটস নট লাইক যে সবগুলো শেষ করে রিফ্যাক্টর করব। আমার রেড একটা হইছে, দেন আমি একটাকে গ্রিন করছি, দেন সেটাকে আমি রিফ্যাক্টর করব। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। দেন ফাইনালি যখন সবগুলো আমার গ্রিন হইছে, দেন আমি আরেকবার রিফ্যাক্টর করে দেন আমি আবার গ্রিন করব। এইভাবে আমরা ইনশিওর করি যে আমাদের এটা আর্কিটেকচারাল ডিসিশনের মধ্যে এন্ড বিজনেস লজিকে সাউন্ড আছে, রাইট? এন্ড এটা সবসময় দরকার, এটা সবসময় ছিল। এটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে সবসময় এটা মেনটেন করা হয়। বড় আপনার টেলকোতে বলেন বা বড় যেখানে বলেন সেখানে সবগুলো সবসময় এটা মেনটেন করা হয়েছে। এখন এইখানে যেটা রাইট নাও এআই এজেন্ট আসার পরে এটার ইম্পর্টেন্স এত বেড়ে গেল কেন? ইম্পর্টেন্সটা আসলে মোর ইম্পর্টেন্ট দ্যান এভার আমি বলবো। এখানে আমরা রিভিউ নিয়ে কথা বলতেছিলাম, রিভিউয়ের যখন ইম্পর্টেন্সটা মোর ইম্পর্টেন্ট দ্যান এভার, এখন এটারও ইম্পর্টেন্সটা আগের থেকে অনেক বেশি। বিকজ আমরা একটা জিনিস খেয়াল করছি হয়তোবা, যে যখন আমরা কোডিং এজেন্ট দিয়ে কোনো টাস্ক করাই, একটা জিনিস থাকে যে একটা সার্টেন কিছু কেসে আমরা দেখবো যে আমরা যেটা চাচ্ছি সে ওটা করতে পারতেছে না। এটা ইনহেরেন্ট প্রবলেম। এখন অনেকে ডিসহার্টেড ফিল করতে পারে, অনেকে বলতে পারে না উনি রিকোয়ারমেন্ট ঠিকঠাক দেয়নি বা উনি স্পেকটা ঠিকঠাক দেয়নি। না, ইটস নট দ্য কেস অলওয়েজ, ইট ইজ নট অলওয়েজ দ্য কেস। এত সিম্পল না। মাঝে মধ্যে ভুল করে, মাঝে মধ্যে হ্যালুসিনেশন করে, মাঝে মধ্যে ভুল ডিসিশন ওভারথিংক করে, বিকজ ফুল কোড বেসে তো ওর কনটেক্সট নাই। আর জিনিসটা তো সিনথেটিক আসলে। এক্স্যাক্টলি। আর জিনিসটা তো এটা তো সিনথেটিক থিংকিং, এটা তো আর রিয়েল থিংকিং না, তাই না? তো এখানে যে ঝামেলাটা হয় যে তখন তাকে ব্যাক এন্ড ফোর্থ করা লাগে, তাই না? ব্যাক এন্ড ফোর্থ করার সময় একটা জিনিস খেয়াল একটা জিনিস দেখবেন আপনারা, যে ফুল ফিচারের এই ডিসিশন নেওয়ার কারণে প্রিভিয়াস যে ডিসিশনটা ছিল সেটা সে ইগনোর করা শুরু করছে। কারণ কনটেক্সট, দিস ইজ দ্য নেচার অফ কনটেক্সট, রাইট? কনটেক্সট যত গ্রো করতে থাকবে, প্রিভিয়াস জিনিসগুলোর ইম্পর্টেন্স এন্ড অবসলিউট তত হইতে থাকবে। তো এইখানে যেটা হয় যে যদি আপনার টেস্ট কেসেস থাকে বা টেস্ট যদি রেডি থাকে, ও 2-3টা না যদি ব্যাকও করে ওটা রেড করবে। দেন ও নিজেই বুঝবে যে না আমি তো রেড করে ফেলছি, তার মানে আমি বিজনেস লজিকটাই চেঞ্জ করে ফেলছি। দেন ও আবার সেটা কারেক্ট করবে। আপনি টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টেই ইনশিওর করতে পারবেন যে আপনার বিজনেস লজিক সে ভুলভাল করে। এখানে আসলে রিওয়ার্ডটা কমবে। ইয়েস। আর এটা দিয়েই আঙ্কেল বব, রবার্ট সি মার্টিন, উনি ওনার বই পড়ার সময় এটা তো নর্মাল অনেক স্টাডি আছে এটা নিয়ে, অনেক হয়েছে যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট ইন দ্য লং রান অলওয়েজ উইন্স, বিকজ এট এ সার্টেন পয়েন্ট আপনার যখন রিফ্যাক্টর করা লাগে, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টে রিফ্যাক্টর করা ইজিয়ার। আর নতুন, কারণ আমি অনেক কিছু রিফ্যাক্টর করে আসছি অলরেডি। এক্স্যাক্টলি। অনেকে ডিসএগ্রি করতে পারে, অনেকে এখানে, এন্ড আই কমপ্লিটলি সাপোর্ট देयर অপিনিয়ন এন্ড অল, বাট আমার পার্সোনালি ফিল করি বা আমার কাছে মনে হয়েছে যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি হিয়ার। কারেক্ট। বিকজ আমাদের এখানে রিফ্যাক্টর সাইকেল না অনেক ফ্রিকোয়েন্ট হয় রাইট নাও। আগে রিফ্যাক্টর সাইকেল কখন হইতো, যে ফর এক্সাম্পল এটা 3 মাস পরে ওই ফাংশনটা চেঞ্জ করা দরকার, তখন ওটা আর মেইনটেনেবল না, তখন আমরা রিফ্যাক্টরে যাইতাম, রাইট? এখন আমরা কোড অনেক ফাস্ট জেনারেট করতেছি, তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের মাথায় আমাকে রিফ্যাক্টর করতে 3 মাসের কোডটা আমরা 2-3 সপ্তাহে জেনারেট করে ফেলতেছি, তারও আগে জেনারেট করতেছি। সো আমাদের তো আরো ফ্রিকোয়েন্ট। এক্স্যাক্টলি। তো আমাদের রিফ্যাক্টরটা না আরো ফ্রিকোয়েন্টলি হচ্ছে এখন টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টে আমরা এটা ফ্রিকোয়েন্টলি। তো যেহেতু আমার এটা ফ্রিকোয়েন্টলি হবে, আমার অনলি আমার টেস্টগুলো আমাকে ইনশিওর করবে যে আমার বিজনেস লজিক রিফ্যাক্টর করার সময় সেম ঠিক থাকবে, রাইট? এই জন্য টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনি কোডিং এজেন্টগুলা ইউজ করার পর থেকে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টে এসে কি বেনিফিট পাইছেন? আই থিংক আমরা সবাই টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট ছাড়া একবার ট্রাই করে দেখছি। তো আপনার কাছে কি মনে হয়েছে ডিফারেন্সটা? আচ্ছা, ফার্স্টে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট ছাড়া কিরকম ছিল ব্যাপারটা সেটা বলি। সেটা হচ্ছে উইদাউট টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আমার দেখা যাচ্ছে একটা ফিচার কমপ্লিট করছি, তারপরে আমি ব্রাউজারে যে চেক করতেছি
দেখতেছি যে না আমি কমপ্লিটলি যেটা চাচ্ছি সেটা পুরোপুরি দিচ্ছে না, আরও কিছু রিওয়ার্ক ওকে দিয়ে করা লাগবে, আবার ব্যাক যাচ্ছি, প্রম্পট করতেছি, আবার সেটা করাচ্ছি, দেখতেছি না এখনও আরও কিছুটা ঠিক হয়েছে বাট আরেকটু ঠিক করা লাগবে, দেন আবার যাচ্ছি, দেন ওটা ফিক্স করতেছে। এবার কিছু ভুল করছে, এবার অল্প কিছু ভুল করছে, এটা আমার চোখে ধরা পড়ে নাই, কিন্তু টেস্ট করতে গেলে দেখা যাবে যে এটা আসলে ভালোই ধরা পড়ছে। তো এটা ছিল যেটা, সেটা হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট ছাড়া আমার রিওয়ার্কের পরিমাণ অনেক বেশি ছিল, অ্যান্ড অবভিয়াসলি টোকেন কষ্ট বাড়তো। রিফ্যাক্টরে আপনি কতটুকু বেনিফিট পাইছেন টিডিতে যাওয়ার পর? আচ্ছা, এবার টিডিতে যাওয়ার পরে আমি যখন ও যখন টিডি ফলো করছে, টিডি ফলো করে যখন ফিচারটা কমপ্লিট করছে, আমি তো একবার চেক করবো আচ্ছা কী করলো দেখি। তো যখন দেখি যে কী করলো দেখি অলমোস্ট মোটামুটি সব ঠিকঠাক করছে, তখন আমি তখন হচ্ছে ওর কোডটা রিভিউ করতে যাই, দেখি যে হ্যাঁ ঠিক আছে, ইটস এ কম্পারেটিভলি গুড কোড, বেটার দেন বিফোর। দেন এটাকে রিফ্যাক্টর করা তখন আরও ইজিয়ার হয়ে যায়। ভাই সবই তো বুঝলাম যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট করবো, এআই এজেন্ট ইউজ করবো, টুলস ইউজ করবো, বাট এগুলো তো করতে হবে, টাকা পয়সা লাগে। হ্যাঁ, So, coding টাকা পয়সার agent- ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, টোকেন তো coding- প্রচুর খরচ হবে। টোকেন তো প্রচুর খরচ হবে, অ্যান্ড কোডিং এজেন্টস আর এক্সপেন্সিভ, হ্যাঁ। তাই না? অনেক কোম্পানিতে বা অনেক জায়গায় এটা সাবসিডাইজ করে, বাট স্টিল কেউ যদি ধরেন শুরু করতে চাই আর এগুলোকে যদি ক্যাচ আপ করতে চাই, একটা ক্লডের প্রো সাবস্ক্রিপশনও তো প্রায় 2,500 টাকা, তাই না? আর অনেক সময় প্রো ইজ নট এনাফ, দেন তাকে 5x এ যাইতে হবে, হ্যাঁ, দেন ইট বিকামস 12,000-13,000 টাকা। 12,000-13,000 ইটস এ লট অফ মানি ফর লটস অফ মানি। ইয়েস। তো এই ক্ষেত্রে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে পার্সোনালি ছিল ইস্যুটা ছিল যে এক্সপেন্সিভ, ইট ওয়ার্কস বাট ইট It ইজ works, এক্সপেন্সিভ, অ্যান্ড ইট ইজ নট জাস্ট এক্সপেন্সিভ, ইট ইজ অলসো সাবসিডাইজড। সাবসিডি। ক্লড অ্যান্ড ওপেন এআই কিন্তু এখানে সাবসিডাইজ করে। হ্যাঁ, এখনো real কিন্তু cost-টা আমরা বের রিয়েল হয়। কস্টে আসিনি, এক্স্যাক্টলি ইনফ্রা কস্ট গুলো এখনো সাবসিডাইজ হচ্ছে বলে আমরা আসলে বুঝতে পারতেছি বুঝতে না। পারতেছেন রিয়েল অনেকে আমরা এইভাবে চিন্তা করি, তো সমস্যা কি, আমার 3টা ডেভেলপারে যদি 3 লাখ টাকা লাগে, হ্যাঁ। আমার সেটা তো যদি একটা 20x এ যদি হয়ে যায় 25,000 টাকায়, সমস্যা কি? দুইটা নিলাম আমি, কিন্তু এটা তো আসল কস্ট না, বাট এটা তো ট্রু কস্ট না। ট্রু কস্টটা তো আমাদের একটা সার্টেন টাইম পরে পর বের হবে, বের হবে, তাই না? এখন তো বুঝতেছি না। এখন আমরা এটা বুঝতেছি না। তো এখানে যেটা যে অবভিয়াসলি আমাদের চাইনিজ মডেলগুলোর দিকে একটু তাকাইতে হবে, অ্যান্ড দ্য অ্যাচিভমেন্ট দেয়ার অ্যান্ড দ্য ইমপ্রুভমেন্ট দে আর মেকিং ইন এআই স্পেস সবসময় চোখ রাখতে রিয়েলি হবে। গুড। হ্যাঁ, এই কারণটা বলবো আমি, কারণ ওরা আসলে রিসেন্টলি অনেক নিউ ইনোভেশন নিয়ে আসছে, যেরকম ডিপসিক ওদের হচ্ছে আর্কিটেকচারালি এটা চেঞ্জ করছে পুরোটা। ওরা অনেক কিছু ক্যাশ করে রাখে, Exactly. মোস্ট অফ দ্য ওদের- জিনিস ক্যাশ হিট হয়। এক্স্যাক্টলি। সো ডিপসিকের ক্ষেত্রে যেরকম আপনি তো নিজেও ইউজ করছেন এখানে, হ্যাঁ। কতটুকু মানে খুবই কষ্টটা আসলে না, মানে এখানে এতটাই মিনিমাল হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আমার আসলে পার ডে 0.04 অ্যাকচুয়ালি ইউজ 0.4 এর বেশি খরচ হয় না। খরচ হয় না। আর খুব বেশি হলে লাইক উইকেন্ডে যদি অনেক কিছু করি তাহলে দেখা যায় যে টেনে টুনে $1 অনেক অনেক কিছু করার পর। ইটস রিয়েলি চিপ বলবো না, বাট আসলে এনাফ চিপ, এনাফ চিপ। চিপ এনাফ বলা যায়, Cheap বাট enough, এগেইন এরাও কিন্তু সাবসিডাইজড। এরাও সাবসিডাইজ, এর এরা Chinese বলছে যে এটা রাখবে, এক্স্যাক্টলি, চাইনিজ মডেলগুলোও সাবসিডাইজ। হ্যাঁ তো তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? হ্যাঁ কি করতে হবে? ক্ষেত্রে আমাদের এক্সপ্লোর করতে হবে। Explore করতে হবে। দেয়ার ইজ নো রাইট অ্যান্সার রাইট নাও। আমাদের হোপফুলি আমাদের থট এক সপ্তাহ পর আবার চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, হোপফুলি ইন নিয়ার ফিউচার লোকাল মডেল উইল বি গুড এনাফ দ্যাট Good enough, উইল বি এবল টু রান দেম ইন ওপেন ওয়েব যে মডেলগুলো আছে, উইল বি এবল টু রান দেম ইন আওয়ার। এখানে আবার ভাই ইনফ্রাস্ট্রাকচারের কস্ট আবার চিন্তা করতে হবে। না, আমি চিন্তা করি এইভাবে যে ফর এক্সাম্পল ধরেন হচ্ছে কুইন 3.6 এর যখন 7 বিলিয়ন প্যারামিটারের মডেল আসছিল, ইট ওয়াজ রিয়েলি কেপেবল ফর ইটস সাইজ, রাইট? 70 বিলিয়ন প্যারামিটারের মডেলগুলো একটা মোটামুটি আউট পারফর্ম করতেছিল। তো আই ডু থিঙ্ক দেয়ার উইল কাম এ টাইম যখন আসলে ইট উইল বি স্মল এনাফ দ্যাট উইল বি এবল টু রান ইট ইন আওয়ার ল্যাপটপ অ্যান্ড ওন্ট বি অ্যাজ বিগ অফ। এটা আমাদের ড্রিম আর কি। Yes, এটা আমাদের ড্রিম। এটা আমাদের আমরা এখান থেকে কত পিছনে আছি বা অ্যাকচুয়ালি আমরা এখানে কখনো এটা পৌঁছাইতে পারবো কিনা, আসবে কিনা, হ্যাঁ সেটা এখন এটা দেখার বিষয়। question. বাট ফর দ্য টাইম বিং আমাদের আসলে সবগুলো এখানে এক্সপ্লোর করা উচিত। হ্যাঁ ইয়েস, ওপাস জিপিটি 5.5, ওপাস 4.8, ফেবল যদি আমরা ইউজ করিনি, সো উই ডোন্ট নো। এগুলো স্টিল দে আর দ্য ফ্রন্টিয়ার মডেলস, নট জাস্ট ফ্রন্টিয়ার মডেলস, দে আর দ্য বেস্ট ওয়ান্স। বেস্ট ওয়ান্স। হ্যাঁ ফ্রন্টিয়ার ক্লাসের যেগুলো আছে আমি ফিল করি, যেরকম JLM 5.2, হ্যাঁ হ্যাঁ DeepSeek Pro to a certain extent, Kimi 2.7, ফ্রন্টিয়ার মডেলে যারাই আছে, ফ্রন্টিয়ার মডেলগুলো সবগুলোই কেপেবল। বাট এখানে একটা কোশ্চেন আছে যে আমাদের কি সবসময় কি এরকম ভালো মডেল লাগতেছে সব ধরনের? নট নেসেসারিলি, এটা না। এখানে আসলে গেমটা থাকতেছে এরকম যে আমাদের আগে যেরকম ছিল, আমরা তো তখন ক্লডের সাবস্ক্রিপশনের অল্টারনেটিভ খুঁজতাম, হ্যাঁ তাই না? হ্যাঁ
তো তখন আমরা জিএলএম কোডিং প্ল্যান ইউজ করছি, জিএলএম কোন আলিবাবা কোডিং প্ল্যান ইউজ করছি, কিমির করছি, তারপরে মিনিম্যাক্স বললেন না ভাই, ভেরি ব্যাড এক্সপেরিয়েন্স উইথ মিনিম্যাক্স, খুবই বাজে এক্সপেরিয়েন্স। ইভেন মিনিম্যাক্স 3 যেটা আসছে সেটাও আসলে খুব একটা ভালো আমি ভাই ট্রাই করিনি, ভালো কাজ ইট করছেন লেফট এ ব্যাড টেস্ট ইন মি, সো আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। ওকে সো এখন যেটা যে এই মডেলগুলো দিয়ে কাজ করা যায় এটা আমরা জানি। এগেইন ওপাস ইজ স্টিল বেটার, জিপিটি 5.5 ইজ স্টিল বেটার, বাট আপনি এখন এই বেটারের না এটা রিলেটিভ একটা টার্ম হয়ে গেছে। ডিএইচএইচ একটা এটা নিয়ে একটা কথা বলতেছিল যে আমরা ইনফ্লেকশন পয়েন্ট পার করে ফেলছি। হ্যাঁ, ওপাস 4.5 ওয়াজ দ্য ইনফ্লেকশন পয়েন্ট, এখন ফ্রন্টিয়ার মডেল সবগুলো ওপাস 4.5 এর থেকে বেটার। হ্যাঁ। সো এর থেকে বেটার হওয়ার কারণে আপনি এগুলা দিয়ে সবকিছুই করাইতে পারবেন, সবকিছু করাইতে পারবো। হ্যাঁ, তো এখন সবকিছু যখন করাইতে পারার কথা, এখানে আসলে মডেলের কোশ্চেনে থাকা আর কথা না, তখন এটা এজেন্ট হার্নেসের দিকে চলে এজেন্ট আর হার্নেসের দিকে যাওয়ার কথা। এখন কোন হার্নেস ইউজ করতেছেন, কোন এজেন্টটা ইউজ করতেছেন, এখন এটা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আপনার হার্নেসটা ইস্যু কি আপনার মডেলের কারণে কি আপনার এটা ফেল করতেছে টাস্কটা, নাকি হার্নেসের কারণে, এটা একটু দেখা অনেক ইম্পর্টেন্ট। সো আমি বলবো যে আপনারা সবাই ট্রাই করেন, মানে আপনি তো করতেছেন অবভিয়াসলি, বাট সবাই আমাদের এখানে ট্রাই করা উচিত। ওপেন মাইন্ড এখানে আমাদের একটা রাখা উচিত। হ্যাঁ, আমরা ওপেন কোড ক্লড করতে ইউজ করি, ক্লড কোডের সাথে ওপেন কোডও আমরা অনেকে ইউজ করি, সাথে পাই হোক, রিজনিক্স হোক, বা হোয়াট এভার ইট ইজ, তারপরে ক্রাশ আসছে, তারপরে গুজ আসছে, এরকম অনেকগুলাই আসছে। তো আপনারা সব এগুলো আস্তে আস্তে ট্রাই করেন। ইচ মডেল হ্যাজ ইটস ওন ইন্ডিভিজুয়ালিটি, রাইট? তো এটা না এক একটা হার্নেসের সাথে এক একটা কোডিং এজেন্টের সাথে বেটার পারফর্ম করে। এইটা একটু ক্রস ম্যাচিং করে, ক্রস এক্সামিন করে দেখতে হবে কোন মডেলটা কোন এজেন্টের সাথে ভালো কাজ করে। বাট স্টিল উই ডিডন্ট আনসার দ্য কোশ্চেন। এটা তো এক্সপেন্সিভ ভাই, আপনি চিপ করলেন, বাট এটা তো এক্সপেন্সটা তার অবসলিউট করলাম না। এটা আপনি কি করবেন? there is nothing we can do for the time being. হ্যাঁ, এখন কিছু করার নাই। প্যারাডাইম শিফট ইজ হ্যাপেনিং ভেরি ফাস্ট। হ্যাঁ, আমরা এখানে আজকে কথা বলতেছি, এক সপ্তাহ পরে আবার ডিফারেন্ট হবে, আবার ডিফারেন্ট হবে। এই সেম কনভারসেশন আমরা 2 মাস আগে করছিলাম, তখন আগে কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, কমপ্লিটলি ডিফারেন্ট। 2 মাস পর অনেক কিছু চেঞ্জ হয়েছে, 2 মাস পরে আমাদের এটা আরো চেঞ্জ হবে। তো এখানে প্যারাডাইম শিফটটা হইতে থাকবে, আমরা প্যারাডাইম শিফটের সাথে না লেগে থাকি, আমরা দেখি প্যারাডাইম শিফটটা হইতে পারে। দেয়ার মাইট বি এ টাইম যখন আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জেনুইনলি দরকার হবে না, ইট ইজ কমপ্লিটলি ফাইন। আমি মনে করি এখানে ই হওয়ার কোনো দরকার নাই। অ্যাট লিস্ট হয়তো রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর জন্য রিকোয়ারমেন্ট না হইলো ভাই, ঠিক আছে না, একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার নাই, ফাইন, আমার এই রোলটা নাই, নতুন প্রফেশনে যাবো ভাই, সমস্যা কি, ভ্যান চালাবো, রিকশা চালাবো, প্রবলেম কি? ইটস নট এ বিগ ইস্যু। বাট ওইটা না আমরা জার্নিটা দেখি যে আসলে আমরা ওই পয়েন্টে যাইতে পারি কিনা। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট একটা হওয়া উচিত যে আমরা প্যারাডাইম শিফটের দিকে থাকি, শিফটগুলা নোটিস করি। অ্যান্ড মোস্ট অফ অল যেটা যে কোডিং এজেন্ট আসার পরে না আসলে আমাদের জেডিটাই চেঞ্জ হয়ে গেছে, জব ডিসক্রিপশনটাই চেঞ্জ হয়ে গেছে। আই ওয়ন্ট সে যে চেঞ্জ হয়েছে, এখানে ইভলভ হয়েছে টু এ সার্টেন এক্সটেন্ট, বাট যে জিনিসটা আমরা হয়তো বা ভাবতাম আমরা ক্যারিয়ারে একটা সার্টেন টাইম পরে যে ইম্পর্টেন্স দিব, সেটা না এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আর্কিটেকচারাল ডিসিশনস গুলা, সিস্টেম ডিজাইন গুলা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ এখন এগেন ওই কোয়েশ্চেনটা বারবার আসে, আমার একটা জুনিয়রকে যদি আমার সব কিছু বলে দেওয়া লাগে, তাহলে আমি তাকে ওকে কেন দিব? ওকে না দিয়ে যদি এই কথাটা আমি কোডিং এজেন্টকে বলতাম, ও তার থেকে মাস ফাস্টার এবং বেটার কোড জেনারেট করতো। যখন সাবস্ক্রিপশন ইউজ করতাম $20, $50, $100, তখন আমার কিন্তু একটা ভয়ঙ্কর টোকেন অ্যাংজাইটি ছিল, কারণ তখন উইন্ডো ছিল যে ওই উইন্ডোর ভিতরে আমার এই উইন্ডোটা শেষ করতে হবে, না হলে আমার টাকা লস হবে। আপনার কি এরকম টোকেন অ্যাংজাইটি ছিল? আই থিংক ভাই সব ডেভেলপারের এরকম ছিল, যারা আমরা কোডিং প্ল্যান ইউজ করতাম বা কোনো সাবস্ক্রিপশন ইউজ করতাম। সাবস্ক্রিপশনের ইনহেরেন্ট সমস্যাটা কোথায়? আমি যখন ইউজ করতেছি না, আমার লস হচ্ছে। হ্যাঁ, সো এই একটা জিনিস বারবার না আমাদেরকে ড্রাইভ করতে। তো এটাকে আপনি টোকেন রাশ বলতে পারেন, টোকেন অ্যাডিকশন বলতে পারেন, টোকেন হাই বলতে পারেন, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে এটা যায় আসলে। হ্যাঁ, কারণ আগে একটা জিনিস ছিল এআই এজেন্ট আসার আগে, যে আমরা কোনো একটা কমপ্লেক্স প্রবলেম নিয়ে কাজ করতে গেলে ওটা নিয়ে অনেক চিন্তা করতেছি। ইট ইজ এ কমপ্লেক্স প্রসেস। ফ্লোটা ডিফাইন হওয়ার পরে যখন এটা কাজ করে তখন হাউ ডাজ ইট হাই ফিল হয়, যে দারুণ একটা ফিলিং আসে, হ্যাঁ, ইট ফিলস অ্যামেজিং। তো এই ফিলিংটা না ভাই এখন অনেক ফ্রিকোয়েন্টলি আসে, লাইক 30 মিনিটস পর, 15 মিনিটস পর, 1 আওয়ার পর। তো এই রাশটা, ওই জিনিসটা আমরা এখনো পাই, আর ওই জিনিসটা আমরা এখনো চাই, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমরা ওইগুলা we chase that, right? We chase that, হ্যাঁ।
বাট এটা চেস করতে করতে আমার ফিল হয়েছে আমরা অনেকেই এটা এরকম ফিল করছি যে মেবি উই আর গেটিং অ্যাডিক্টেড টু সামথিং। হ্যাঁ যে একটা কোয়েশ্চেন আমরা বারবার আসছিল যে কোডিং এজেন্ট আসার পর তুমি কি কাজ কম করতেছো? না না, ইউ আর ওয়ার্কিং মোর হ্যাঁ বিকজ ইউ আর লাভিং ইট। ইউ আর লাভিং ইট। হ্যাঁ তো এখানে যেটা ব্যাপার আছে, তো আমরা এখান থেকে একটু সরে আসছি, আমরা একটু বেটার হইছি, Better হইছি, একটু সভ্য হইছি। হ্যাঁ। বেটার বিকজ অফ চাইনিজ মডেলস চাইনিজ মডেলস, এন্ড আমরা এখানে আসলে কারণ আমরা সাবস্ক্রিপশন থেকে সরে আসছি। এক্স্যাক্টলি সাবস্ক্রিপশন থেকে আমরা সরে আসছি। তো এই আর আমি এইভাবে দেখি যে সাবস্ক্রিপশনটা আছে ফাইন, বাট সাবস্ক্রিপশন ইজ সাবসিডাইজড, বাট আফটার এ পয়েন্ট আমাদের কিন্তু সবগুলা এপিআই ইউজেস এর উপরে যাইতে হবে, আমাদের ওই দিকে সবাই পুশ করবে বা মুভ করবে, তো তখন আসলে এইটা থাকবে না। এটা থাকবে। তো এটা জাস্ট বলা তাদের জন্য যে যারা ফিল করতেছেন যে না আমি কাজ বেশি করতেছি বা আমার এখানে একটা অ্যাংজাইটি আসতেছে টোকেনের বা আমি এখানে অ্যাডিক্টেড ফিল করতেছি, ইজ কমপ্লিটলি ফাইন। কমপ্লিটলি ফাইন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা এরকমই আসলে আর ওনারা আমাদেরকে মানুষ করা গেল না, আমাদেরকে মানুষ করা গেল না, আমাদেরকে ওরা হুক করে ফেলছে। হুক করে ফেলছে। এটা নিয়ে প্রবলেম নেই, ইট ইজ ফাইন, ইউ আর ডুইং ইউর জব কারেক্টলি, সো এটা নিয়ে কোনো ইস্যু না। ওকে ভাই, অনেক কথাই তো হলো এআই নিয়ে। আই থিঙ্ক এগুলো কিছুই অ্যাবসলিউট না। 2 সপ্তাহ পর হয়তো দেখা যাবে যে আমরা কমপ্লিটলি ডিফারেন্ট কথা বলতে পারি। প্যারাডাইম শিফটের সাথে ভাই আসলে আমাদের কথা আমার মনে হয় না যে নেক্সট উইকেন্ডের পর্যন্ত আমাদের কথাটা টিকবে। 2 সপ্তাহ আসলে বেশি বলে 2 সপ্তাহ ইজ এ লং টাইম ইন এআই ওয়ার্ল্ড, সো নাথিং ইজ অ্যাবসলিউট। আমাদের এগুলা ফেস ভ্যালু নিয়ে কথাগুলারই নিয়েন না যে এটাই করতে হবে, দিস ইজ দ্য রাইট ওয়ে এন্ড রং ওয়ে। এই মুহূর্তে এটা রাইট, বাট 1 সপ্তাহ পরে এটা রাইট। এই মুহূর্তে this is our way, right? This is not the right way, I will say. There is no structured way yet. আমি বলবো এটা যে আপনারা আপনাদের মতো এক্সপ্লোর করেন, আপনাদের মতো ওয়ার্কফ্লো বানান একটা, দেন আফটার এ পয়েন্ট আই থিঙ্ক উই উইল অল এগ্রি। একটা জার্নিতে আছি যেটাতে আমাদের এক্সপেরিমেন্ট করে যাইতে হবে, এক্সপ্লোর করে যাইতে হবে।